ঈদের পর আজ আমাদের বাসায় মেহমান এসেছে। তাদের জন্য আজ রান্নাবান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। যেহেতু বাসায় মেহমান আছে এজন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি আজ এখানে গরুর মাংস রান্না করব। তার জন্য গরুর মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে আমি বড় একটা পাতিলে নিয়ে নিলাম। আজ গরুর মাংসটা হাতে মেখে রান্না করতে বসিয়ে দিব। হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজ অনেক কিছু রান্না করবো এই জন্য মাংসটা হাতে মেখে আমি এক সাইডে এক বসিয়ে দিব। তার জন্য প্রথমে আমি মাংসের উপরে পরিমাণ মতন করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার সাথে অনেকগুলো আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এখন মেখে নেব। সাথে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ অল্প দিয়েছি কারণ গরুর মাংসতে কিছু তেল ছিল, এই জন্য তেলের পরিমাণ অল্প দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি গরুর মাংসটা একটা চুলাতে বসিয়ে দিলাম। প্রথম আমি ভালোভাবে গরুর মাংসটা অনেকক্ষণ জাল করে নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং অনেক পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। মাংস তরকারি হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা সবসময় এভাবে রান্না করি না, কিন্তু মাঝে মাঝে হাতে মেখেও রান্না করে থাকি। তারপর মাংস তরকারি থেকে অনেক পানি বের হয়েছে। দেখুন কত পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু মাংস তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কিছু চেক করার জন্য কিছু মাংস একটা বাটিতে উঠিয়ে নিলাম, যা খাওয়ার জন্য দেখতাম মাংসটা সিদ্ধ হয়েছে না। আমি খেয়ে দেখলাম মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সব মশলা মাংসের ভিতরে গেছে, ভালোভাবে কষানো হয়েছে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর পাশাপাশি আবির তাসপিলও কষানো মাংস খেতে অনেক পছন্দ করে। ওরাও কষানো মাংস খেয়ে বললো মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমি কিছু ঝোল দিয়ে মাংস তরকারিটা জাল করে নিয়েছিলাম। শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর কুরবানির মাংস বলে কথা, খেতে কিন্তু অনেক মজা হয়। তার সাথে আজ বড় বড় কিছু আড্ডিও ছিল, রান্না করেছিলাম, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। আমার কাছে কুরবানির মাংসের আড্ডি খেতে অনেক ভালো লাগে। এর পাশাপাশি আমি কিছু মাছে, তারপর পটলে কিছু ময় মশলা মেখে রেখেছিলাম রান্না করার প্রথমেই। তারপর এখন আমি মাছগুলো, এগুলো ছিল রুই মাছ। রুই মাছগুলো এখন আমি গরম তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। পোলাওর সাথে মাছ ভাজা, তার সাথে পটল ভাজা খেতে কিন্তু অনেক মজাই লাগে। তার সাথে আমি কলিজাও ভাজা করেছিলাম। তারপর আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে পটলটাও ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে পটলটাও ভেজে নামিয়ে নিলাম। পটল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তার সাথে আবার বেগুন ভাজা হলে আরও অনেক বেশি ভালো হতো, কিন্তু বাসায় বেগুন ছিল না, এই জন্য পটল ছিল, সেই পটলটাই আমি ভাজা করে নিলাম। তার পাশাপাশি এখানে আমি কিছু কলিজা ছিল, কলিজাও হলুদ মরিচ মেখে লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর গরম তেলে ভেজে নামিয়ে রাখলাম। মাছ, পটল এবং কলিজা সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি একটা প্লেটে করে নামিয়ে রাখলাম। দেখুন মাছ আর পটল ভাজাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ভাজাভুজির কাজ শেষ হয়ে গেলে তারপর আমি এখানে মুরগির মাংস রান্না করব। এটা দেশি মুরগি ছিল। আমার দাদু গরুর মাংস খেতে পারে না অ্যালার্জির কারণে, এই জন্য দাদুর জন্য আজ মুরগির মাংস রান্না করব, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিয়েছি। এখন সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দেবো আবার মাংসটা কষানোর জন্য, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর আমি কিছু পরিমাণ পানিও দিয়েছি। এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসের কালারটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি কিছু পরিমাণ পানি দিয়েছি। মাংসটা একটু ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ মাংস তরকারির কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। দাদু বলেছিল বেশি ঝোল ঝোল না রাখতে, একটু শুকনা শুকনা করতে। তার জন্য আমি বেশি ঝোল রাখি না, একটু শুকনা শুকনা করে মাংস তরকারিটা রান্না করে দিলাম।
গরমের সময় রান্না করতে করতে শরীর থেকে এত ঘাম বের হয়েছিল, অনেক গরম লাগছিল। তারপর দাদি দেখে আমাদের ডেউয়া গাছ থেকে কিছু পাকনা ডেউয়া নিয়ে এসেছে, সেগুলো মরিচ, লবণ, চিনি দিয়ে ভর্তা বানিয়ে নিয়ে এসেছে। গরমের সময় একটু টক ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। তারপর রান্না করার ফাঁকে আমি কিছু ভর্তাও খেয়ে নিলাম। ভর্তাটা অনেক মজা হয়েছিল, টক ঝাল ছিল, ভালো লেগেছে খেতে। ভর্তাটা খাওয়ার পর আমি এখানে পোলাওটা রান্না করতে বসিয়ে দেবো। তার জন্য পাতিলায় পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, সব ধরনের মশলা দিয়ে, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম। তারপর পোলাও চালটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। পোলাও চালটা ভালোভাবে ভাজা হলে পোলাও চালটা কিন্তু অনেক ঝরঝরে হয়, দেখতেও সুন্দর দেখা যায়। তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা ভালোভাবে জাল করে নেব। পানিটা বলক আসলে তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিলে পোলাও থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসে, আর দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও অনেক ভালো লাগে। তারপর আমি এখন ভালোভাবে অনেকক্ষণ পোলাও চালটা জাল করে নেব, যাতে পানিটা একটু কমে আসে। তারপর আমি এটাকে দমিয়ে বসে রাখতে হবে। পোলাও চালটা যখন পানিটা কমে আসলো, তারপর আমি এর উপরে কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কিন্তু পোলাও চাল থেকেও, পোলাও ভাত থেকেও অন্যরকমই একটা ঘ্রাণ আসে এবং অনেক স্বাদ লাগে খেতে। তারপর আমার ঘিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো কমপক্ষে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম পোলাও চালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, দেখতে কিন্তু বোঝা যাচ্ছে পোলাও চালটা কি সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন পোলাও চালটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমার রান্নাবান্না শেষ করতে করতে ওদিকে দেখি আবার বৃষ্টি হচ্ছে। এদিকে রান্নাবান্না করছি, ওদিকে বৃষ্টি হচ্ছে, আবার রোদও দেখা যাচ্ছে। আর সারাদিনটা একটু বৃষ্টি একটু রোদ এভাবেই সারাদিনটা কেটে গেল। কিন্তু দিনটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক ভালো লেগেছে। তারপর আমার রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে প্রথমে আবির তাসবিল খেয়ে নিল। তাসবিল তো খেয়ে বললো অনেক মজা হয়েছে খেতে। তাসবিল আবির তো পোলাও খেতে অনেক পছন্দ করে, তার সাথে আমি কিছু সালাদও কেটে দিয়েছিলাম। তারপর তাসবিল অনেক মজা করে খেয়ে নিল। এর ফাঁকে আমি আবিদকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। তারপর আমি সবাইকে ভাত বাড়িয়ে দিলাম। মেহমানরা সবাই একসাথে বসে খেয়ে নিল। মেহমানদের খাওয়ার পর আমি আমার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম সব কিছু দিয়ে। এখন আমি লেবু দিয়ে, পোলাওর সাথে লেবু না হলে চলে না। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, লেবু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে লেবু দিয়ে চিপে, পটল ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়ে, তার সাথে কাঁচামরিচ দিয়ে আমি প্রথমে খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দেখলাম আসলে অনেক মজা হয়েছিল। পোলাও ভাতটা অনেক খেতে মজা হয়েছিল। সবগুলো খাবারই খেতে আজ অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।